হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাস নিয়ে। আপনারা জানেন পার্টস অফ স্পিচ ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশি কথা পার্টস অফ স্পিচ সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। শুধু এটুকুই আমি বলবো যে পার্টস অফ স্পিচ অতুলনীয় একটি বিষয় ইংলিশ গ্রামারে। পার্টস অফ স্পিচ সকলকেই, যারা ইংরেজি শিখতে চায় সকলকেই ভালোভাবে জানা উচিত। তো এই ক্লাসটিতে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং উদাহরণ সহকারে আলোচনা করব। পুরো ক্লাসটিতে থাকবেন, অবশ্যই উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আসছে নাউন। নাউনের অর্থ আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে নাম। নাউনের অর্থ প্রথম ক্লাসে জেনেছিলাম নাম। সংজ্ঞায় যদি আমরা যাই, কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউনের ইংলিশ গ্রামারে যে আমরা সহজ আইডেন্টিফিকেশনের একটা সিস্টেম পাই, সেটাকে বলা হয় নেমিং ওয়ার্ড। নাউনকে বলা হয় কি? নেমিং ওয়ার্ড। আপনি চোখ দিয়ে যাহা কিছু দেখতে পান তার সব কিছু নাউন। এছাড়াও প্লেস, আইডিয়া, কোনো কিছুর ধারণা, তারপর ব্যক্তি, এসব কিছুর নামই হচ্ছে নাউন। তারপর আসলো প্রোনাউন। প্র অর্থ পরিবর্তে, নাউন অর্থ নাম। তাহলে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাহাই প্রোনাউন। এটা আবার কীরকম, যারা একটু আনক্লিয়ার তাদের জন্য বলছি যে আমি যদি একটি উদাহরণ দিই, নাফিসা ইজ এ স্টুডেন্ট। নাফিসা ইজ এ স্টুডেন্ট। নাফিসা একজন ছাত্রী। শি রিডস ইন ক্লাস 1। সে ক্লাস 1-এ পড়ে। প্রথমে বললাম নাফিসা, দ্বিতীয়তে বললাম, দ্বিতীয় বাক্যটিতেও আমি কিন্তু বলতে পারতাম নাফিসা রিডস ইন ক্লাস 1। সেখানে কিন্তু নাফিসা না বললে বললাম যে শি। আবার বলি নাফিসা ইজ এ স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 1। পরে কিন্তু আমি শি বললাম নাফিসাকে অমিট করে দিয়ে, নাফিসার পরিবর্তে আমি শি বসালাম। এই শিটাই হচ্ছে প্রোনাউন। আমার নাম যদি নুরুজ্জামান হয় তাহলে আমাকে আই বলবো। আপনার নাম যদি যে কোনো একটা হয় তাহলে আপনাকে আমি কি বলবো? আপনার নাম ডাকার পরিবর্তে আপনাকে ইউ বলবো। এখানে যদি অনেকজন থাকে তাহলে তাদের আমি দে বলবো। আমরা যদি অনেকজন থাকি, সবার নামগুলো আলাদা আলাদা করে না বলে আমি আমাদের নামগুলোর পরিবর্তে আমাদেরকে উই বলতে পারবো। তো এই নামের পরিবর্তে ব্যবহৃত শব্দই হচ্ছে প্রোনাউন। তারপর আসলো অ্যাডজেক্টিভ। আমরা যখন নাউন, প্রোনাউন অথবা পুরো 8 প্রকার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আমি ক্লাস দেব। ক্লাসগুলো কিন্তু দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। এই প্রতিটি বিষয় সম্পর্কে যখন পার্টিকুলার আমি আলোচনা করব, তখন কিন্তু আরও চিত্তাকর্ষক বা গুরুত্বপূর্ণ ধারণা বা নতুন কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করব। তারপর আসলো কি? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বর্ণনা, পরিমাণ প্রকাশক শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বর্ণনা, পরিমাণ প্রকাশক শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ। সংজ্ঞাটা একটু ভিন্নভাবে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। তো এই অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জন্য আরেকটি জিনিস হচ্ছে যে এটা যে কোনো কিছুকে ডিসক্রাইব করবে। নাউন বা প্রোনাউনকে কি করবে? ডিসক্রাইব করবে। এই ডিসক্রাইবিং, এটাকে আবার ইংলিশ গ্রামারে বলা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভটাকে ওরা বলছে ডিসক্রাইবিং ওয়ার্ড। তো ডিসক্রাইব কেমন করে করছে? যে আমি যদি এই কলমটির কথা বলি, আপনি এই কলমটাকে বলছেন হোয়াইট পেন, তাহলে হোয়াইটটা একটা ডিসক্রাইবিং ওয়ার্ড। তাহলে হোয়াইটটা একটা অ্যাডজেক্টিভ। আপনি এটাকে আবার বলছেন ব্ল্যাক পেন, ব্ল্যাকটা একটা ডিসক্রাইবিং ওয়ার্ড। তারপর এটাকে আপনি বলছেন নাইস পেন, এই নাইসটা একটা ডিসক্রাইবিং ওয়ার্ড। এই হচ্ছে, মানে কোনো কিছুকে গুড ম্যানকে আপনি বললেন গুড, টল ম্যানটাকে আপনি বলছেন টল। এই টলটা, গুডটা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিসক্রাইব করছে কোনো কিছুকে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ। তারপর আসলো ভার্ব। হওয়া, থাকা এবং করাকেই ভার্ব বলে। আপনারা জানেন যে প্রিন্সিপাল ভার্বগুলো বি ভার্ব, তারপর হ্যাভ ভার্ব, তারপর ডু ভার্ব। ওই জন্য আমি সেই 3ভাবেই এই সংজ্ঞাটি লেখার চেষ্টা করেছি। হওয়া, থাকা এবং করাকেই ভার্ব বলে। হওয়া কীরকম? যেমন আই অ্যাম ফাইন, এই অ্যামটা এখানে ভার্ব। তারপর বলছে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ ল্যাপটপ, এই হ্যাভটা এখানে ভার্ব। আই গো টু স্কুল, এই গোটা এখানে ভার্ব। গো মানে কোনো কিছু করা হচ্ছে, যাওয়া হচ্ছে, তাই জন্য এটাকে বলছে করা।
মানে ভার্ব, তাহলে হওয়া থাকা করাকেই ভার্ব বলা হয়। এটাকে আবার বলা হচ্ছে ডুইং ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে দিয়ে কোনো কিছু করা বোঝাবে। তারপর আসলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্য অ্যাডভার্বের দোষ গুণ নির্দেশ করে এই ওয়ার্ডটি। হ্যাঁ, অথবা আমরা যদি ভালো সংজ্ঞায় যাই বা আরও অন্যভাবে সংজ্ঞা দিতে চাই, যে শব্দ অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্য অ্যাডভার্বের দোষ গুণ নির্দেশ করে বা এইভাবে দোষ গুণ, অবস্থা, সংখ্যা, বর্ণনা, পরিমাণ প্রকাশ করে, হ্যাঁ, তাকেই কি বলে? অ্যাডভার্ব বলে। আমরা অ্যাডজেক্টিভে জেনেছিলাম নাউন বা প্রোনাউনের কি করবে? নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করবে। আর এইখানে আবার কি করবে? অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্য অ্যাডভার্বকে সে ডিসক্রাইব করবে। অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্য অ্যাডভার্বকে সে ডিসক্রাইব করবে। অন্য অ্যাডভার্ব মানে কি? যে সে তো নিজে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আরেকটা অ্যাডভার্বকে ডিসক্রাইব করবে। আমরা একটু উদাহরণে যাই, যে অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে, আমি যদি বলি দ্য গার্ল ইজ নাইস, নাইসটাকে আমরা এখন ডিসক্রাইব করব, মানে নাইস অ্যাডজেক্টিভকে। দ্য গার্ল ইজ ভেরি নাইস, তাহলে নাইসটাকে মানে আমরা বললাম ভেরি, ভেরি দিয়ে ডিসক্রাইব করলাম। যে অথবা আমি যদি বলি দ্য গার্ল ইজ লিটিল নাইস, অল্প সুন্দর, এই লিটিলটা কিন্তু এখানে অ্যাডভার্ব হচ্ছে। তারপর আসলে ভার্বকে ডিসক্রাইব করবে। হি গোস, কেমন করে যায়? স্লোলি যায়, তাহলে গোসটাকে ডিসক্রাইব করলো, স্লোলি যায়, দ্রুত যায়, হ্যাঁ, আর ধীরে ধীরে যায়। এই যে হি গোস স্লোলি, এই স্লোলিটা কিন্তু অ্যাডভার্ব, কারণ এই স্লোলিটা গোকে ডিসক্রাইব করলো। হি গোস ফাস্ট, এই ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, কারণ ফার্স্টটা গোসকে ডিসক্রাইব করলো। তারপর এখানে দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্বকেই ডিসক্রাইব করবে। কীরকম দেখেন, হি গোস ফাস্ট, ফাস্ট আর গোসকে ডিসক্রাইব করলো। আবার যদি বলি হি গোস সো ফাস্ট, আবার ফাস্টকে আমি সো দিয়ে কি করলাম? ডিসক্রাইব করলাম। তাহলে সোটা এখানে হচ্ছে কি? অ্যাডভার্ব। আমরা যখন অ্যাডভার্বের আলাদা ক্লাস দেব তখন আরও আমি বিস্তারিত ক্লাস দেবো। আমি যদি এই ক্লাসটি বড় করি, আসলে আমাদের ক্লাসটি অনেক লং হয়ে যাবে। লং হয়ে গেলে অনেকেরই ধৈর্যচ্যুত হতে পারে, সেজন্য আমি ক্লাসটি অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব এবং করছি। তারপর আসলে প্রেপোজিশন, যে শব্দ নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান্ড ইত্যাদির পূর্বে বসে এদের সাথে অন্য ওয়ার্ড বা ফ্রেজের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রেপোজিশন বলে। আবার বলি, মোট কথা হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে তার সম্পর্ক সৃষ্টি করে বা সম্পর্ক করে দেয় তাকেই প্রেপোজিশন বলে। এখানে আমি নাউন ফ্রেজ এবং জিরান লিখেছি, এগুলো কিন্তু নাউন ফ্রেজটাই একটা নাউন, জিরানটা একটা নাউন, ঠিক আছে? তো আবার বলি, যে শব্দ নাউন, আমি নাউন বা প্রোনাউন বলছি খালি, যে শব্দ নাউন, প্রোনাউন ইত্যাদির পূর্বে বসে এদের সাথে অন্য ওয়ার্ড বা ফ্রেজের সম্পর্ক করে দেয় বা সম্পর্ক নির্দেশ করে তাকে প্রেপোজিশন বলে। কীরকম? যেমন আই গো স্কুল, আমি স্কুল যাই, এরকম কিন্তু হয় না। আসলে আমরা বলি আই গো টু স্কুল, স্কুলের আগে টু বসালাম, কিন্তু গো এবং স্কুলের মধ্যে একটা সম্পর্ক করে দিলাম, যে আমি স্কুলে যাই, স্কুল যায় না কিন্তু আমি স্কুলে যাই। হ্যাঁ, তো দেখেন সম্পর্ক সৃষ্টি করছে। আমি যদি বলি আই রাইট মার্কার, আমি কলম লিখি, মানে কেমন হয়ে গেল? তো আমি যদি বলি যে আই রাইট উইথ মার্কার, আমি মার্কার দিয়ে লিখি, এখানে দেখেন একটা সম্পর্ক সৃষ্টি করছে উভয় ওয়ার্ডের সাথে, যে আমি মার্কার দিয়ে লিখি। হ্যাঁ, উইথটা কিন্তু একটা সম্পর্কের সৃষ্টি করলো, তো সেজন্য এটাকে প্রেপোজিশন বলা হয়। তারপর আসলে কনজাংশন, যে শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। কনজাংশনগুলো অনেক সময় কিন্তু প্রেপোজিশনও হয়ে যায়। আমরা যখন কনজাংশন সম্পর্কে আলোচনা করতে যাব সেক্ষেত্রে কিন্তু সেখানে আমি দেখিয়ে দেব। কনজাংশন, আবার বলি, যে শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এই কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, ফর, সো, নর, ইয়েট। আসলে কনজাংশন অনেক প্রকার রয়েছে, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এই কনজাংশনের ক্লাসে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। আমি যদি বলি ডু অর ডাই, এখানে অরটা কি করছে? ডু আর ডাইটাকে যুক্ত করে দিচ্ছে। আমি যদি বলি যে আই টেক ক্লাস উইথ মার্কার অ্যান্ড ডাস্টার,
এই যে মার্কার অ্যান্ড ডাস্টার, এই দুটার মধ্যে এই দুইটা ওয়ার্ডকে কি করলো, সংযুক্ত করে দিল। তো এটাই হচ্ছে কনজাংশন। তারপর আসলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন আসলে আমরা সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়েছি, এই ইন্টারজেকশনাল ওয়ার্ড দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাই। কীরকম, যে শব্দ আকস্মিক মনের ভাব প্রকাশ করে তাহাকেই কনজাংশন বলা হয়। আকস্মিকভাবে যদি আপনি কোনো কিছু বলেন, সেটা দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, আনন্দ হতে পারে, যাই হোক, আপনি অথবা আর্তনাদ করে যদি আপনি কোনো কিছু বলেন, অথবা খুব খুশি হয়ে যদি কোনো কিছু বলেন, যে ওয়ার্ডটি আপনি মুখ দিয়ে বের করবেন খুশি হওয়ার সময় বা আনন্দ হওয়ার সময় বা দুঃখ পাওয়ার সময়, হ্যাঁ, তখন সেই ওয়ার্ডটি কিন্তু কনজাংশন, কি বলে, ইন্টারজেকশন। যেমন হুররে বা হুরা, উই হ্যাভ ওন দ্য গেম, হাই, মানে কি মজা, আমরা ম্যাচটি বা খেলাটি জিতে গেছি, হ্যাঁ। তারপর বলি যে এলাস আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, হ্যাঁ। তো দেখেন, এগুলো দিয়ে মনের আকস্মিক ভাব কিন্তু প্রকাশ করা হচ্ছে, কোনোটা দিয়ে দুঃখ, কোনোটা দিয়ে আনন্দ। তো এই ছিল আজকের পার্টস অফ স্পিচের ক্লাস নাম্বার 2। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং আমি এই ক্লাসটি উদাহরণ সহকারে দেখিয়ে দেওয়ার কিছুটা চেষ্টা করেছি। পূর্ণাঙ্গ ক্লাস আমি এগুলোর পার্টস অফ স্পিচ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শুধু গুরুত্বপূর্ণ নয়, এটার আসলে কতটা বেশি জরুরি ইংলিশে, এটা বলে শেষ করা যাবে না। প্রতিটি পরীক্ষায় এই পার্টস অফ স্পিচের ইনক্লুড করা হয়। তো ক্লাসটি বারবার দেখবেন এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখবেন। পরের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। So I'd like to finish the class here. Be fine, keep everything fine. Assalamu alaikum.